হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মুভি গল্প রিসোল্ডের আরও একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো ছোট ছোট করে দেয়া হয় তাহলে তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে অথবা প্লেলিস্টে গিয়ে বাকি পর্বগুলো দেখে আসতে পারো। আর যদি লং ভিডিও হয় তাহলে তো এখানেই দেখতে পারবে। তো বুঝতেই পারছো, আমরা কপিরাইটেড ভিডিও নিয়ে কাজ করি, এই জন্য আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। তো ভিডিও দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলো সামনের দিকে এগিয়ে যাই। এই গল্পটা একটা রানীকে নিয়ে। আজ থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা। একজন জাপানের নারী হিমিকোর ছিল নানা রকম ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা। তার স্পর্শে যে কোনো মানুষ মুহূর্তের মধ্যেই মারা যেত। তবে এক অজানা কারণে তাকে দুর্গম পাহাড়ে বন্দি করে ফেলা হয়। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেক মানুষ চিরতরে হারিয়ে গিয়েছে। কি এমন ঘটেছিল সেই ক্ষমতাধর রানীর সাথে? আর কেন মানুষ তাকে সমুদ্রের বুকে লুকিয়ে থাকা দ্বীপে বন্দি করে রেখেছিল? সেই রহস্যই আমরা জানতে চলেছি আজকের ভিডিওতে, যে মুভিটির নাম হচ্ছে থম রাইডার। মুভি গল্প রিসোল্টের শুরুতে আমরা এক ব্যক্তির কণ্ঠ শুনতে পাই, যার বক্তব্য থেকে জানা যায় বহু বছর আগে জাপানের এক সাম্রাজ্যের শাসনকর্ত্রী ছিলেন একজন নারী, হিমিকো। তিনি ছিলেন কালো জাদুবিদ্যায় খুবই পারদর্শী। শোনা যায় তার হাতের ছোঁয়াতেই মানুষ নাকি মুহূর্তের মধ্যেই মারা যেত। তবে তিনি রাজমহলে রাতের বেলা জাদুবিদ্যার চর্চা করতেন। স্বেচ্ছায় কখনো কোনো প্রজার ক্ষতি করেননি, এমনকি তাদের উপর কোনো জাদু প্রয়োগও করেননি। একদিন তার মন্ত্রীরা তাকে ভ্রমণের কথা বলে রাজমহল থেকে বের করে আনে এবং তাকে গভীর সাগরে এবং সমুদ্রের অজানা এক দ্বীপে নিয়ে যায়। সেই দ্বীপে তাকে বন্দি করে ফেলা হয় চিরজীবনের জন্য। জাপানের পৌরাণিক কাহিনীর ইতিহাসে রানী হিমিকোর অধ্যায় এভাবে শেষ হয়। তবে আজও অনেকে বিশ্বাস করেন যে রানী হিমিকো এখনও জীবিত আছেন, কারণ তার স্পিরিচুয়াল ক্ষমতা এবং কালো জাদুর শক্তি ছিল অদ্ভুত রকম। সেই অজানা দ্বীপে তিনি এখনও জীবিত থাকতে পারেন বলে অনেকে ধারণা করেন। তাকে ঘিরে রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেকেই নিখোঁজ হয়ে গেছেন। সেই ব্যক্তি রিচার্ড বিশ্বাস করতেন যে একদিন না একদিন এই রহস্য উদ্ঘাটন হবেই। রিচার্ড নিজেও একজন অ্যাডভেঞ্চার প্রেমী। সে নিজেই এই রহস্য উদ্ঘাটনের জন্য বের হয়েছিল। রিচার্ডের কাছে এমন একটি ম্যাপ ছিল যেটির সাহায্যে সেই অজানা দ্বীপে পৌঁছানো সম্ভব। সেই ম্যাপ নিয়ে তিনি রওনা হন রানী হিমিকোর সন্ধানে, কিন্তু আর কখনো ফিরে আসেননি, যেন হারিয়ে গেলেন ইতিহাসের পাতায়। তার মেয়ে লারা এখন 21 বছর বয়সী এক সাহসী তরুণী। সে একজন দক্ষ বক্সার, কিন্তু সে আর্থিক টানাপোড়েনে ভুগছে। কয়েক মাস ধরে ট্রেনারকে টাকা দিতে না পারায় তার বক্সিং ট্রেনিং ব্যাহত হতে শুরু করে। অবশেষে সে আর কোনো উপায় না দেখে সাইকেল চালিয়ে লারা কুরিয়ার ডেলিভারির কাজ শুরু করে। কারণ বক্সিং তার নেশা, সে এটা কোনো মতেই ছাড়তে চায় না। তবে অর্থ বিনিয়োগ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। ঠিক সেই সময় সে পায় আরেকটা সুযোগ, সাইকেল রেসিং। বিজয়ীকে দেয়া হবে মোটা অঙ্কের পুরস্কার। লারা কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চায় না, কারণ তার টাকার খুবই প্রয়োজন ছিল। প্রতিযোগিতায় সে দারুণ পারফর্ম করছিল। সবাইকে পেছনে ফেলে দিয়ে সে একটা গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে আবার সে বেরিয়ে পড়ে, যাতে করে সামনের দিকে সে আরো ভালো মতো এগিয়ে যেতে পারে। ঠিক তখনই সে গাড়ির সঙ্গে একটা ধাক্কা খায়, আর পেছনে তাকাতে সে আবার পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং বড় রকমের একটা সংঘর্ষ হয় এবং পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়, যার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর থানায় আসে এনামিলার নামের এক মহিলা। তিনি ছিলেন লারার বাবার পুরনো এক ব্যবসায়ী পার্টনার। তিনি লারাকে জামিনে ছাড়িয়ে নেন এবং বুঝিয়ে বলেন যে তোমার বাবার সম্পত্তি ভীষণ ঝুঁকিতে আছে। এনা জানায় লারার বাবা বহুদিন নিখোঁজ হলেও তার অনেক প্রপার্টি রয়ে গিয়েছে। যদি লারা এখন এগুলোর দায়িত্ব না নেয় তাহলে রাষ্ট্র সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তুলে দেবে। বাবার এই অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও সে সেগুলো গ্রহণ করেনি। তবে যাই হোক, তার বাবা রেখে যাওয়া প্রপার্টি তো এইভাবে আর নিলামে উঠতে দেওয়া যায় না। সেই কথা ভেবেই লারা তার বাবার অফিসে এসে এনার কথা মতো দলিলে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একটা কাঠের তৈরি পাজল বক্স তার হাতে তুলে দেওয়া হয়, যেটা রিচার্ড তার মেয়ের জন্য রেখে দিয়েছিল। লারা ছিল অত্যন্ত বিচক্ষণ। সে মুহূর্তের মধ্যে সেই পাজল বক্সের ধাঁধাটা সলভ করে ফেলে এবং তার মধ্যে থেকে একটা চিরকুট পায়। লারা বুঝে যায় যে তার বাবা নিশ্চয়ই এই চাবি আর চিরকুটের লেখা দিয়ে এমন কিছু জিনিস বোঝাতে চাইছেন যেটা আর কাউকে তিনি বলতে চান না। লারা তখন দ্রুত সেখান থেকে বের হয়ে চলে আসে তার প্রত্যেক নিবাসে। সেখানে লারার বংশের পূর্বপুরুষের সমাধিস্থল ছিল, আর রিচার্ড নিজেও তার জন্য একটা সমাধি বা কফিন বক্স বানিয়ে রেখে গিয়েছিল। লারা তার বাবার সেই কফিনের উপর খোদাই করে লেখা নামের প্রথম অক্ষরে চাপ দেওয়া মাত্রই একটা লক তার সামনে চলে আসে। সে সেখানে তার হাতে থাকা সেই চাবিটা ঢোকানোর সঙ্গে সঙ্গেই একটা সিক্রেট দরজা খুলে যায়। লারা তখন ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পায় এটা এমন এক গোপন চেম্বার যেখানে তার বাবা নানা রকমের গবেষণার জিনিসপত্র রেখে গিয়েছিল। সেই রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে সেখান থেকে পুরনো একটা ক্যামেরা খুঁজে পায়, যেখানে তার বাবা রিচার্ড তার জন্য একটা ভিডিও বার্তা রেখে গিয়েছিল। ভিডিওটিতে বলা হয়েছে, লারা, জানি না তুমি এই ভিডিও দেখতে পাবে কিনা। যদি কখনো এই ভিডিওটি দেখতে পাও তবে আমি এই কথাগুলো বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার মা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম। তার এভাবে চলে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি।
আমি বারবার চাইছিলাম যে কোনো উপায়ে যদি আবারও তাকে জীবিত করা যায় তাহলে কতই না ভালো হতো। এটা ভাবতে ভাবতে আমি পৃথিবীতে লুকিয়ে থাকা দৈব শক্তির এক অলৌকিক জাদু শক্তির সন্ধান খুঁজে পাই। আর সেই পথে আমি যাত্রা শুরু করি। আর তখনই জাপানের সেই রানী হিমিকোর ঘটনা আমি পুরোপুরিভাবে জানতে পারি, যার কাছে জীবন মৃত্যুর এক অলৌকিক ক্ষমতা ছিল। তাই আমি প্ল্যান করি যেভাবেই হোক তাকে আমি সেখান থেকে উদ্ধার করবই। যদি তাকে সেখান থেকে মুক্ত করতে পারি তাহলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো। জানি আমার এই কথাগুলো হয়তো তোমার কাছে গালগপ্প মনে হতে পারে, কিন্তু তবুও আমি সেই চেষ্টাই করব। তাই আমি তোমাকে রেখে চলে যাচ্ছি, কিন্তু তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। কারণ সেই রানী হিমেকোকে আমাকে খুঁজতেই হবে। আর তোমার প্রতি আমার অনুরোধ রইল, এই রুমে থাকা সকল গবেষণার জিনিসপত্র পুড়িয়ে ফেলো এবং নষ্ট করে দাও। কেননা এগুলো কোনো খারাপ লোকের হাতে পড়লে নানা রকমের বিপদ হতে পারে। ভিডিওটা দেখার পর লারা তার বাবার শেষ রিকোয়েস্ট রাখতে রাজি হয় না। কেননা দুনিয়ার সবার কাছে রিচার্ড এখন মৃত বলে প্রচারিত হলেও লারার কাছে এখনো মনে হয় তার বাবা এখনো মারা যায়নি, সে এখনো নিশ্চয়ই জীবিত আছে। এরপর লারা সেই রুমে থাকা একটা ম্যাপ খুঁজে পায়। এরপর লারা দেখতে পায় সেখানে রয়েছে নানা রকমের ম্যাপ, নকশা আর গবেষণা নথিপত্র সূত্র ধরে তার বাবাকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে পড়ে। এইরকম ভয়াবহ ভ্রমণ করতে হলে টাকার খুবই প্রয়োজন। তাই সে তার গলায় থাকা একটা লকেট দোকানে গিয়ে বিক্রি করে দেয় এবং আরও কিছু টাকা ধার নেয়। তার কাছে থাকা নকশা অনুসারে তাকে ইয়ামোতাই নামের একটি দ্বীপে যেতে হবে, কেননা ওই দ্বীপের মধ্যেই গহীন একটা জঙ্গলে সেই রানীকে বন্দি করে রাখা হয়েছিল। সে জাপান থেকে হংকংয়ের একটা বন্দরে এসে পৌঁছায়, একটা জাহাজের সন্ধান করতে থাকে, যেটার ছবি সে তার বাবার গবেষণায় পেয়েছিল। সে কিছুক্ষণের মধ্যেই অনেক চড়াই উতরাই পেরিয়ে ওই জাহাজের খোঁজ পেয়ে যায়। মূলত এটিই ছিল সেই একমাত্র জাহাজ যেটা ওই দ্বীপের উদ্দেশ্যেই সেটা রওনা দেয়। কিন্তু লারা জানতে পারে যে এই জাহাজের আসল নাবিক আগেই মারা গিয়েছে। এখন সেই জাহাজটা বর্তমানে তার ছেলে চালায়। লারা তাকে ওই দ্বীপে নিয়ে যাওয়ার জন্য বললে প্রথমে সে রাজি হয় না, কিন্তু টাকার লোভ দেখালে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারা দুজনের পর কাঙ্ক্ষিত গন্তব্যে বেরিয়ে পড়ে। এই অভিযানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, সেটা তারা বুঝতে পেরেই এইভাবেই প্রস্তুতি নিয়েছিল। যাত্রাপথে লারা তার বাবার গবেষণাপত্র আরো ভালো করে রিসার্চ করতে থাকে